হাই, আমি রক্তিম। আজকে আমার কিশোর বন্ধু নিয়ে শেষ ভিডিও। এই ভিডিওতে আমি রেটিং করব, অর্থাৎ যে উপন্যাসগুলো আমার ভালো লাগলো সেই উপন্যাসগুলোকে 1, 2, 3 এই ক্যাটাগরিতে ফেলবো। তবে সচরাচর আমার একটা ক্যাটাগরিতে একটাই গল্প বা একটাই বই দেখে আপনারা অভ্যস্ত, এক্ষেত্রে সেটা হয়নি। এক্ষেত্রে কোনো একটা পজিশনে কোনো দুটো উপন্যাসকেও আমি রাখতে পারি, অর্থাৎ 2 নম্বরে হয়তো দুটোকে দেখলেন, 1 নম্বরে হয়তো দুটোকে দেখলেন, এরকম হতে পারে। আর এরপরে আর কিশোর বন্ধু নিয়ে কোনো ভিডিও আমি বানাবো না, তার কারণ গল্পগুলো আমি পড়ছি, গল্পগুলো নিয়ে আর কথা বলার কোনো মানে হয় না। উপন্যাসগুলো সব পড়া হয়ে গেছে, আগের ভিডিওতেও দেখিয়েছি, এবারও দেখিয়ে দিই যে এটা হচ্ছে কিশোর বন্ধু 2nd এডিশন। এর তো পেজ প্রিন্ট কোয়ালিটি নিয়ে কথা বলেছি। তো শুরু করছি 3 নম্বর পজিশন দিয়ে। 3 নম্বর পজিশনে যে গল্পটা রয়েছে আমার, আমি গল্পটা বের করে একবার আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই গল্পটা, পাথরার পাথর, রাজা ভট্টাচার্য। এটাকে লেখার কায়দা দিয়ে পুরো গল্পটাকে দাঁড় করানো রয়েছে, কিন্তু যদি প্লটটা ধরি, প্লটটা বেশ সাধারণ প্লট। এবং একটা বাংলা সিনেমার ফ্র্যাঞ্চাইজি আছে সোনাদা বলে, যেখানে আবির চট্টোপাধ্যায় অ্যাক্টিং করে, ইনফ্যাক্ট উনি ওই নাম ভূমিকায় অ্যাক্টিং করেন। ওই ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগ গল্পই এই ক্যাটাগরি, অর্থাৎ একটা পুরনো ঐতিহাসিক জায়গায় যাবে, তারপর সেটার সঙ্গে লিঙ্কড একটা ইতিহাস খুঁজে বের করবে, তারপরে এটা ওটা টেপাটেপি করলে এই দরজা ওই দরজা খুলে যাবে, সেখান থেকে একটা গুপ্তধন বা পুরোনো দিনের একটা সাংঘাতিক আর্কিওলজিক্যাল ভ্যালু একটা জিনিস পেয়ে যাবে। এই রকমই প্লটের গল্প, খুব চেনা ছকের গল্প, কিন্তু লেখার কায়দা এবং বেশ কিছু চরিত্র দিয়ে, একজন IPS এর চরিত্র রয়েছে মহতা বলে, তো এই সমস্ত কিছু দিয়ে গল্পটাকে দাঁড় করানো রয়েছে। কিন্তু প্লট বেশ সাধারণ, কিন্তু পড়তে আমার ভালোই লেগেছে। তো এটা আমার 3 নম্বরে। আমার 2 নম্বরের প্রথম গল্প হচ্ছে সুন্দরবন রহস্য, সুকান্ত গঙ্গোপাধ্যায়। এই গল্পটা প্লট আউটলাইন কিছুই বলবো না, আগের ভিডিওতে কথা বলেছি। এবং এটা দীপকাকু সিরিজের গল্প। শুধু এটুকুই বলবো, এই গল্পটার প্লটটা আগের গল্পের প্লট থেকে তুলনায় বেটার হলো। এটাও আগেন লেখকের মুন্সিয়ানায় লেখার কায়দাই গল্পটা উঠে এসছে। তবে হ্যাঁ, এই গল্পটার ক্ষেত্রে আমার অন্তত এটা মনে হচ্ছে যে এটা যেহেতু কিশোর গল্প, তাই হয়তো বড়দের মেটেরিয়াল খুব বেশি দেওয়া যায়নি। এটা গোয়েন্দা গল্প এবং বৈঠকি গোয়েন্দা গল্প, পুলিশের গোয়েন্দা নয়। তাই ওইসব কারণে হয়তো প্লটটাকে আরো বড় করে তৈরি করা যায়নি। যাক, নানা কারণে এটাও পড়তে খারাপ লাগবে না, কিন্তু যখন আপনি পরে ভাববেন বা একটু একটু অ্যানালিটিক্যালি ভাববেন, তখন মনে হবে যে প্লটটা মধ্যে কিছু আরো বেটার করা যেত আর কি। 2nd পজিশনে আরো একটা গল্প রয়েছে, পার্থ দে, প্রসন্নপুরের পয়োধি। এই গল্পটা হচ্ছে দুরন্ত এক কথায়। এই গল্পটার আমি একটু আউটলাইন বলে দিই। সেটা হচ্ছে ইউটিউব যে ফুড ব্লগারদের নিয়ে একটা গল্প, তার সঙ্গে রয়েছে সায়েন্স ফিকশন, তার সঙ্গে রয়েছে পলিটিক্যাল স্যাটায়ার। কারণ একটা জায়গায় বলা হচ্ছে পশ্চিমবাংলায় এখন ময় এরকম টাইপের বলা হচ্ছে, সেগুলো বোঝা যাচ্ছে মানে কি। তার সঙ্গে হাসির পাঞ্চ। এখানে হাসির ক্ষেত্রে আমি একটা কথা বলি, হাসির গল্প অনেক সময় পড়লে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হাসি পায় না। এবার যে মুহূর্তে আপনার হাসির গল্প পড়ে হাসি পাবে না, তখনই আপনার মনে হয় লেখাটা ছ্যাবলামো হচ্ছে। কিন্তু এখানে কিন্তু তা নয়, একটা নির্মল আনন্দ দিচ্ছে। হাসির গল্প পড়ে সত্যি আপনার হাসি পাবে। এবং লেখার যে কায়দাটা রয়েছে ওই কায়দাটাও ভালো, এবং প্লটটাও খুব ইউনিক প্লট। এত কিছু এক জায়গায় মেশানো হয়েছে, কিন্তু এটাই হচ্ছে একজন ভালো লেখকের কায়দা, যে ইট শুড লুক সো সিম্পল। মনে হবে যেন খুব সিম্পল একটা সহজ সাধারণ একটা গল্প পড়ছি, কিন্তু আসলে সহজ সাধারণ। যখন আপনি অ্যানাটমিটা গল্পের বের করবেন, এর মধ্যে কি নেই, ইউটিউব ফুড ব্লগিং সেটা রয়েছে, সায়েন্স ফিকশন সেটা রয়েছে, পলিটিক্স সেটা রয়েছে, হাসি সেটা রয়েছে, আরো অনেক মেটেরিয়াল রয়েছে যেগুলোকে খুব সিম্পল করে দেখানো হয়েছে। এবং দেখানো এজন্যই হয়েছে তার কারণ এটা লেখার কায়দা। এই গল্পটাকে আমার 1 নম্বরে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেনের টাইমের অস্ট্রেলিয়ার মতো আরো অনেক বেটার প্লেয়ার থাকার জন্য কিছু কিছু প্লেয়ারকে করতে হচ্ছে। এইটা হচ্ছে কি সমস্যা। তো এই সমস্যার জন্য আমি এটাকে 2 নম্বরে জায়গা দিয়েছি। এবার আমার 1 নম্বর। 1 নম্বরের প্রথম গল্প হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের মৌমাছিদের দেবতা। এই নীল চ্যাটার্জি ফ্র্যাঞ্চাইজি আমার খুব পরিচিত। পত্রভারতীর যে সমগ্র রয়েছে সেটা আমার পড়া, সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে। সৈকত মুখোপাধ্যায় একজন স্টার লেখক, তার লেখার স্কিল কোয়ালিটি নিয়ে আমরা সবাই কেউই ডাউটফুল নই। এবার এই গল্পটার ক্ষেত্রে আমি গল্পের একটু আউটলাইন বলি, যেহেতু আমি এর আগে কখনো ভিডিওতে বলিনি। সেটা হচ্ছে
নীল চ্যাটার্জি তার এক্সপিডিশনে যাবে, সঙ্গে আরেকজনকে পাবে, সেখান থেকে পুরনো একটা রিসার্চারের ইতিহাস, তার সঙ্গে মৌমাছি এবং মৌমাছিরা মধু কিভাবে বানায় এর একটা ডিটেল ডেসক্রিপশন, এবং তার সঙ্গে কিছু একটা মানে অলৌকিক যেটা বাস্তবে সচরাচর হয় না সেরকম একটা ব্যাপার এখানে রয়েছে। এটা বুধদার থেকে এই চরিত্রটা একটু আলাদা। বুধদারটা সবটাই খুব লজিক্যাল, এখানে কিছু কিছু ইললজিক্যাল জিনিস ঢোকানো থাকে এবং সেটা পড়তে ভালো লাগে এবং লেখার কায়দা নিয়ে কোনো ডাউট নেই। তাছাড়া নেপালে রয়েছে, নেপালের ভ্রমণ বিষয়ক ব্যাপার স্যাপারগুলো এখানে ঢোকানো রয়েছে। আমি এই কিশোর বন্ধু পড়তে পড়তে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে কিশোর গল্পে কিছু ইনগ্রেডিয়েন্ট মাস্ট, অথবা কিছু ইনগ্রেডিয়েন্ট দিলে কিশোর গল্প খুব ভালোভাবে দাঁড়িয়ে যায়, যে ট্রাম্প কার্ডটা সত্যজিৎ রায় তার ফেলুদাতে বারবার ব্যবহার করতেন, সেটা হচ্ছে ভ্রমণ। আমি এখানে যে কটা গল্পকে এই প্রথম 3 জায়গা দিয়েছি, প্রত্যেকটা গল্পে কিন্তু আপনি যখন পড়বেন তখন আপনি ভ্রমণের মজা পাবেন, এবং লেখকরা এমনভাবে লিখেছে জায়গাটাকে কার্যত আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। এরপর হচ্ছে 1 নম্বরের শেষ গল্প, এবং এটা দিয়ে আমি ভিডিও শেষ করব, গৌরী অভিক সরকার। এই গল্পটা নিয়ে আগের ভিডিওতে কথা বলেছি, আর নতুন করে কিছু বলবো না। এই গল্পটা এতটাই মানে অন্য কায়দায় লেখা যে গল্পটা মানে 1 নম্বর ছাড়া একে আর কোনো পজিশন দেওয়া যাচ্ছিল না, ঠিক আছে। এটা এরকমই, এটা একটা হরর রয়েছে, তন্ত্র রয়েছে এখানে, এটা আগমবাগের সিরিজের গল্প, কিন্তু কোথাও গিয়ে অভিক স্যার একটা জিনিস করতে পেরেছেন যে বিভৎসতার সঙ্গে তন্ত্র এই জায়গাটাকে উনি ডিফারেন্সিয়েট করতে পেরেছেন, এবং এর মাঝখানে কিশোরদের উপযোগী ওই যে বললাম ভ্রমণ বা এই সমস্ত কিছু, এই পুরো ব্যাপারটাকে উনি এখানে ঢোকাতে পেরেছেন। এবং এখানে যে কনসেপ্টটা ব্যবহার করা হচ্ছে, একজন ডিরেক্টর, ডকুমেন্টারি ডিরেক্টর, সে অকাল জিনিসকে তার ক্যামেরায় ক্যাপচার করতে চাইছে, এরকম ইউনিক কনসেপ্টের তন্ত্র আমি খুব বেশি দেখিনি। তন্ত্রের পজিশনগুলো হচ্ছে মূলত পুরো বাড়ি হয়, পুরোনো দিনের দেবতা হয়, হ্যান ত্যান, এরকমই মূলত তন্ত্রের যে প্লটগুলো থাকে। আমি তন্ত্র রিলেটেড অনেক বই পড়ি, বেশিরভাগ ভালো লাগে না, ভিডিও বানাই না, কিন্তু এখানে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে গল্পটা উপরে উঠে এসছে, তন্ত্রটা সেকেন্ড পজিশন নিয়ে নিয়েছে। অর্থাৎ একটা টি20 ম্যাচে যখন 2-3টে উইকেট পড়ে গেছে, তখন একটা প্লেয়ার ওয়ানডে স্টাইলে খেলতে শুরু করেছে, সে বলছে আমি ব্যাক সাইড নিই, আর আরেকটা এন্ড থেকে আরেকজন চালিয়ে খেলছে। এর ফল যেটা হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপে যেটা অক্ষর প্যাটেল আর বিরাট কোহলির যে পার্টনারশিপ, সেটা ওরকম। এখানে তন্ত্র বুঝতে পেরেছে যে আমি যদি উপরের দিকে উঠে আসি তাহলে গল্পের মধ্যে একটা গোলমাল হবে, সেই জন্য গল্পের মধ্যে ভ্রমণ, ডিরেক্টর, এই সমস্ত কিছু উপরের পজিশন নিয়েছে, এবং এই উপরের পজিশন নেওয়ার জন্যই এই গল্পটা কিন্তু দুরন্ত হয়েছে। বোঝা যাচ্ছে, এই তন্ত্র উপরে পজিশনে চলে যেত তাহলে গোলমাল হয়ে যেত এই গল্পে, কিন্তু সেটা হয়নি, এবং লেখার কায়দা যথেষ্ট ভালো। এবং অভিক স্যারের যেটা সবচেয়ে বড় গুণ আমি তেলিয়াভোলাতেও দেখেছি, সেটা হচ্ছে উনি না ঠিক ওই জায়গাতে বুঝতে পারেন যে আমার পাঠক না বোর হচ্ছে, সঙ্গে সঙ্গে গল্পে একটা মোচন নিয়ে আসবে, পাঠক যেন বোর না হয় এটা উনি এনশিওর করেন। কিভাবে করেন সেটা তো ওনার স্কিল, তাই জন্য উনি লেখক, আমরা নই। তো এই হলো মোটামুটি কিশোর বন্ধু নিয়ে আমার ওভারঅল টপ 3 বলে দিলাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।